আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যশোরে ফ্যানের বাজারে সিন্ডিকেটের থাবা, প্রতি ইউনিটে দাম বেড়েছে 500 টাকা। মনিটরিং না থাকায় ক্ষুব্ধ ক্রেতা। বন্দরনগরীর সড়ক অলিগলিতে তারের জঞ্জাল, দুর্ঘটনার শঙ্কা নিয়েই পথচারীদের চলাচল। সফল হয়নি কেবল মাটির নিচে স্থানান্তরের উদ্যোগ। সাল্লায় জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুলের দুর্নীতির সাম্রাজ্য। বন্যা পীড়িতদের জন্য বরাদ্দ বিনামূল্যে টিউবওয়েলের জন্য নেন মোটা অঙ্কের ঘোষ। ইরানকে এক রাতেই ধ্বংস করার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। গোয়েন্দা প্রধান মজিদ খাদিমির হত্যার বদলা নেওয়ার হুঁশিয়ারি আইআরজিসির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন। যশোরে গত বছরের তুলনায় এবছর প্রতিটি ফ্যানের দাম বেড়েছে 4 থেকে 500 টাকা। এতে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাজেটের বাইরে দাম হওয়ায় খালি হাতেই বাড়ি ফিরছেন কেউ কেউ। নজরদারির অভাবকে দায়ী করছেন অনেকে। গরমের শুরুতেই যশোরে উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দাম। ইলেকট্রনিক্স মার্কেটগুলোয় চাহিদার সাথে তাল মিলিয়ে বেড়েছে নামি দামি কোম্পানির ফ্যানের মূল্য। গেল বছরও যে ফ্যানের দাম ছিল 2600 থেকে 2800 টাকা, এবছর তা দাঁড়িয়েছে 3500 টাকায়। ব্র্যান্ডের পাশাপাশি লোকাল ফ্যানের দামও বেড়েছে 4 থেকে 500 টাকা। বছরের তুলনায় এবার ফ্যানের দাম একটু বেশি, 400-500 টাকা। সাধারণ খেটে খাওয়া মানুষদের সম্ভব হবে না, এত পরিমাণ দাম বেড়েছে। আমার সামর্থ্য কম বলে আমি এক দোকান তার এক দোকান ঘুরতেছি যাতে একটু কম হয়। 300 টাকা সেভ হলে তো আমার সেভ হলো টাকা। হঠাৎ মূল্যবৃদ্ধিতে চাপে সাধারণ মানুষ বাধ্য হয়ে পণ্য না কিনেই ফিরছেন ঘরে। তাদের অভিযোগ, অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের জন্যই অস্থির ফ্যানের বাজার। ফ্যান দাম না কমলে কিনতে পারছি না, এখন বাসায় চলে যাচ্ছে। সিন্ডিকেটটা ভাঙার দরকার, সরকারের বিষয়ে তদারকি করার দরকার। বিক্রেতাদের সাফাই, তামার দাম বৃদ্ধির কারণে বেড়েছে উৎপাদন খরচ, আর সেই প্রভাব পড়েছে সরাসরি খুচরা বাজারে। 30% তারের দাম বাড়ছে, বাড়ার কারণে এবার এই বছরে ফ্যানের দাম একটু বাড়তি। ফ্যানের দাম মূলত বাড়ার কারণ কি, যে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্রথমত তারের দাম বাড়ছে। ফ্যানটা তো মূলত তামাদের তৈরি হয়, তখন প্রথমত 12% দাম বাড়াইছে তার কোম্পানিগুলা। বাজার নিয়ন্ত্রণে সরকারি নজরদারি জোরদারের দাবি ক্রেতাদের। জারিন অর্নি, যমুনা নিউজ। চট্টগ্রাম শহরের সব সড়ক অলিগুলি যেন তারের জঞ্জাল। সবসময় দুর্ঘটনার শঙ্কা নিয়ে চলাচল করেন পথচারীরা। পুরো প্রক্রিয়াই নীতিমালা বহির্ভূত এবং অব্যবস্থাপনায় ভরা, বলছেন নগর পরিকল্পনাবিদরা। বিভিন্ন সেবা সংস্থার এসব তার বা কেবল মাটির নিচে স্থানান্তরে একাধিক উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। চট্টগ্রাম মহানগরীর অন্যতম প্রাণকেন্দ্র নিউ মার্কেট এলাকার চিত্র এটি। বৈদ্যুতিক খুঁটি থেকে শুরু করে সড়ক বিভাজকের গাছ, এমনকি বিভিন্ন স্থাপনাতেও তারের জঞ্জাল। কুণ্ডুলি পাকিয়ে রাখা ইন্টারনেট ও ডিশ কেবল, বিদ্যুতের তার কোথাও ছেঁড়া, কোথাও নিচে ঝুলছে। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। বৈদ্যুতিক তার থেকে প্রায় ঘটছে শর্ট সার্কিট ও অগ্নিকাণ্ড। ট্রান্সফরমার এটা বারবার এখানে শর্ট খায়, এই যে এরা বারবার কাজ করে যায়, কাজ এই যে তারগুলো দেখেন ঝুলন্ত অবস্থায় আছে। এই জায়গাটা কোনো রকম যদি আগুন লাগে, মানুষ কোনো জায়গায় কোনো একটা বিপদে বললে কোথাও যাওয়ার কোনো সুযোগ পাবে না। মুছে দিয়ে চলে যাই। এগুলোর জন্য মানুষের আজকে রাত্রে একটা চুরি বললে তারপর মানুষের গলায় বাজে, গাড়িতে বাজে। আগুন লাগলে তাপমাত্রা একসাথে একটা ধরবে, একসাথে একটা ধরবে, পুরো সারা সমস্যা হয়ে যাবে। বিভিন্ন সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এখান থেকে আমাদের মার্কেটে বিভিন্ন সময় অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ছড়িয়ে পড়েছে। শুধু নিউ মার্কেট নয়, পুরো চট্টগ্রাম নগরীর একই চিত্র। বিভিন্ন ইন্টারনেট ও ডিশ অপারেটরদের দেয়া সংযোগ অপরিকল্পিত। এতে যেমন বাড়ছে অগ্নি ঝুঁকি, তেমনি নষ্ট হচ্ছে সৌন্দর্য। অগোছালো তারগুলোর জন্য বিভিন্ন দুর্ঘটনা ঘটে, তাই ওদের সরকারের একটা ব্যবস্থা নেওয়া উচিত। হাঁটতেছি যে আমরা ইন্টারনেটের লাইন মনে করতেছি, কিন্তু এটা অনেক সময় হয়ে যায় আবার এটা বিদ্যুতের লাইন। একটা খুঁটির ভিতরে অন্তত 10 থেকে 15টা কোম্পানি একইভাবে লাইনটা চালাচ্ছে। যেসব ডিসের তার আছে, এগুলো থেকে আমাদেরকে উদ্ধার করবে এবং চট্টগ্রাম আরো অনেক বেশি সুন্দর হবে। উন্নত শহরগুলোতে ইউটিলিটি সার্ভিসগুলো আন্ডারগ্রাউন্ড ডাক্ট বা কমন ট্রেঞ্জের মাধ্যমে পরিচালিত হয়। চট্টগ্রামেও সমন্বিত কেবল ম্যানেজমেন্ট নীতিমালা বাস্তবায়নের তাগিদ নগর পরিকল্পনাবিদদের। এখন যে কাজটা হচ্ছে সেটা অবৈধভাবে হচ্ছে। সিটি কর্পোরেশনের পোল, পিডিবির পোল কিংবা টিএনটির পোলগুলো কিন্তু এভাবে তারা কোনো নীতি ছাড়াই এবং কোনো ধরনের অনুমতি ছাড়া এটা ব্যবহার করছেন, বাধ্যই করছেন। তারের জঞ্জাল দূর করে শৃঙ্খলা ফেরাতে পাইলট প্রকল্পের কথা জানান সিটি মেয়র। যে কেবলগুলো বেশি মোটা, সেগুলো কিন্তু আলটিমেটলি নালার সাথে তার দেওয়াতে অনেক সময় সেটা অবস্ট্রাকশন হতে পারে। তো এই জায়গায় এসে আমাদের সাথে কিছু কথাবার্তা হচ্ছে। আমরা যেগুলো চিকন কেবল সেগুলো আমরা
দিতে সম্মত হয়েছে। মোটাগুলোকে আমরা আন্ডারগ্রাউন্ডে নিয়ে যেতে বলেছি। মন চাইলে একাধবার অফিসে পায়ের ধুলো দেন সুনামগঞ্জের শাল্লা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাশিদুল ইসলাম। মাঝে মধ্যে 2 মাসেও অফিসের চৌকাঠ মারান না এই কর্মকর্তা। অফিসকে বানিয়েছেন মজমা কক্ষ। একই অবস্থা তার সরকারি বাসার, যেখানে নির্ধারণ হয় ঘুষের পরিমাণ। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে বিনামূল্যে দেয়া টিউবওয়েলের জন্য মোটা অঙ্কের টাকা ঘুষ নেন রাশিদুল। তার বিরুদ্ধে এমন অসংখ্য অভিযোগের আরও বিস্তারিত। কোনো বাসাবাড়ি নয়, এটি সরকারি অফিস। তার ভেতরেই বিছানা পেতে আয়েশি ভঙ্গিতে সুনামগঞ্জের শাল্লা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুল ইসলাম। তাজ্জবের বিষয় হলো এই রুমে চলছে ঘুষের পরিমাণ নির্ধারণের আলোচনা। অর্থাৎ বাসাবাড়িতে টিউবওয়েলের জন্য 30,000 টাকা, মসজিদের জন্য 11,000 টাকা ঘুষ নেওয়া হবে এবং যার মাধ্যমে কাজ হবে সে কমিশন পাবে 5,000 টাকা। অথচ ইউএনডিপির অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে এগুলো বিনামূল্যেই দেয়ার কথা। এবার সেসব ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলে জানা যায় তালিকায় নাম থাকার পরও টাকা না দেয়ায় অনেকের কপালে জুটেনি সাবমার্সিবল পাম্পযুক্ত টিউবওয়েল। অফিসে গেছে কইছে যে কিছু টাকা লাগবো খরচ, তে কইছে বাহে যাওতে যত টাকা লাগে আমি দিমু খরচ। কত তোমার বাড়ি কল কয়েকদিনের ভিতরে যাই। আমরা ওখানে কইতাছি কলটা কই দিয়ে গেল, এই কলের তার খবর হাই না। সর্বমোট খরচ গেছে সিকিউরিটি তুই দিছিল যখন 25,000 টাকা। আমি রাশেদ মিয়ারে 10,000 টাকা সিকিউরিটি টাকা দিছি, অনলাইনে ছাড়ছে। অনলাইনের পরে আবার বিদ্যুৎ বাবু আরো 2,000-2,500 টাকা নিছে। টিউবওয়েলগুলো যে বয়সী আমি সম্পূর্ণ আমার নিজ দায়িত্বে আনছি 5 স্টার থেকে কিনিয়া। ভুক্তভোগীদের অভিযোগ, গত 5 বছরে এই প্রকল্প বাদে রাশেদুলের অধীনে স্থাপন হয়েছে 5 শতাধিক টিউবওয়েল। সেসব খাত থেকে বড় অঙ্কের টাকা পকেটে ঢুকিয়েছেন তিনি। এসব বিষয়ে তার বক্তব্য জানতে শাল্লা জনস্বাস্থ্য অফিসে গিয়েও রাশেদুলের দেখা মেলেনি। অফিসের লোকজনও যোগাযোগ করিয়ে দিতে অপারগতা প্রকাশ করেন। আমরা পাবো কিভাবে ওনাকে? আমরাও নাছোড়বান্দা। অফিসে না পেয়ে চলে যায় অভিযুক্ত রাশেদুলের সরকারি বাসায়। সেখানেও তাকে পাওয়া গেল না। তবে চোখে পড়ল বাসার ভেতরেই সিন্ডিকেট সভা চালাচ্ছেন উপজেলা শ্রমিক দল সভাপতি। এতজন মানুষ কেন এলো মামা, তার সাথে আমার একটা সিন্ডিকেট এখানে বাংতে কেন আইছি। কি তার সিন্ডিকেট? আমার সিন্ডিকেট, আমার পার্সোনাল ম্যাটার। পার্সোনাল ম্যাটার এক্সেনের রুমে? না না, এক্সেনের রুমে না, আমি কেন আইছি তারা কইছি আমি কেন আছি। এখানেই শেষ নয়। দীর্ঘ 1 মাস রাশেদুলের বক্তব্যের জন্য অফিস